আজ আমরা কথা বলবো ডেভিড গগিন্সকে নিয়ে। এমন একজন মানুষ যিনি নিজের জীবন দিয়ে মানসিক শক্তির সংজ্ঞাই যেন পাল্টে দিয়েছেন। কিন্তু তার দর্শন বা ফিলসফি বোঝার আগে চলুন একটু দেখে নেওয়া যাক কি এমন করেছেন এই মানুষটা যে তাকে নিয়ে দুনিয়া জুড়ে এত কথা হয়। ভাবুন একবার, মার্কিন নৌবাহিনীর সর্বোচ্চ পদের একজন অফিসার প্রশ্ন করছেন এটা। এই একটা প্রশ্নই বুঝিয়ে দেয় যে ডেভিড গগিন্সের বার্তাকে ঠিক কতটা গুরুত্বের সাথে দেখা হয়। আর জানেন, সেই নৌবাহিনীর অফিসিয়াল রিডিং লিস্টে যে বইগুলো রাখা হয়েছে তার মধ্যে একটা হলো ডেভিড গগিন্সের লেখা ক্যান্ট হার্ট মি। মানে এটা এখন আমেরিকান নেভির জন্য একটা অবশ্য পাঠ্য বই। তো কে এই ডেভিড গগিন্স, আর কি এমন আছে তার মানসিকতার মধ্যে যা বিশ্বের সেরা যোদ্ধাদেরও ভাবিয়ে তোলে? চলুন এর পিছনের মূল কারণগুলো একটু খুঁজে দেখি, যা তার বইটাকে একটা কালচারাল ফেনোমেননে পরিণত করেছে। গগিন্সের দর্শন কিন্তু শুধু কথার কথা নয়, এর পেছনে শক্তিটা আসে অবিশ্বাস্য কিছু কাজ থেকে, মানে যা শুনলে বিশ্বাস করা কঠিন। যেমন ধরুন, দুটো ভাঙা পা নিয়ে নেভি সিলের সবচেয়ে কঠিন ট্রেনিং হেল উইক পার করা, কিংবা ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে গনগনে গরমের মধ্যে ১৩৫ মাইল দৌড়ানো। এমনকি পুল-আপে বিশ্ব রেকর্ডও ভেঙেছেন, ১৭ ঘণ্টায় ৪,০৩০টা। তিনি একজন চ্যাম্পিয়ন এন্ডিউরেন্স অ্যাথলিট। তার এই চরম মানসিকতার শেকড়টা কোথায় তা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে তার শৈশবে, একটা ভয়ঙ্কর শৈশবের গল্পে। গগিন্স নিজেই তার জীবনের কঠিন বাস্তবতার কথা বলেছেন। মাত্র ৬ বছর বয়সে নিজের বাবার হাতে ভয়ঙ্কর মারধরের শিকার হতেন। ছোটবেলায় তাকে রোজ মধ্যরাত পর্যন্ত বিনা পয়সায় কাজ করতে হতো। একসময় এই অত্যাচার থেকে বাঁচতে মায়ের সাথে পালিয়ে যান। বড় হয়েও শান্তি ছিল না, বর্ণবাদের শিকার হয়েছেন। আর এই সব কিছুর ধকল থেকে তার মধ্যে শেখার অক্ষমতা তৈরি হয়। মানে পরিসংখ্যান অনুযায়ী তার জীবনটা পুরোপুরি ব্যর্থ হওয়ার কথা ছিল। কিন্তু গগিন্স কি করলেন? তিনি ওই যন্ত্রণাটাকেই তার সবচেয়ে বড় শক্তি বানিয়ে ফেললেন। বলা যায় নিজের মনকে একেবারে নতুন করে প্রোগ্রাম করলেন তিনি, আর সব রকম কষ্টের বিরুদ্ধে একটা ইস্পাত কঠিন বর্ম তৈরি করলেন। আর তার দর্শনের একদম কেন্দ্রে আছে এই ধারণাটা, মনকে কঠিন করা বা ক্যালাসিং দ্য মাইন্ড। ব্যাপারটা অনেকটা হাতের তালুতে কড়া পড়ার মতো। বারবার ঘষা খেতে খেতে যেমন চামড়া শক্ত হয়ে যায়, ঠিক সেইভাবেই ইচ্ছাকৃতভাবে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে মনকেও শক্ত করে তোলা যায়। আর এই কঠিন মন তৈরির দিকে যাওয়া প্রথম পদক্ষেপটা খুবই সহজ। গগিন্সের নিয়ম হল প্রতিদিন এমন একটা কাজ করা যা করতে ভালো লাগে না, যা একটু অস্বস্তিকর। এতে কি হয়, জীবনের আসল কঠিন সময়গুলোর জন্য শক্তির সঞ্চয় হয়। আর এই অভ্যাস থেকেই আসে তার সবচেয়ে বিখ্যাত নিয়মটা, যাকে আমরা সবাই চিনি 40% রুল বা 40% নিয়ম হিসেবে। গগিন্স বলেন, যখন আমাদের মন বলে আর পারছি না, সব শেষ, তখন নাকি আমরা আমাদের আসল ক্ষমতার মাত্র 40% ব্যবহার করি। ভাবা যায়? তার মানে আমাদের ভেতরে আরও 60% শক্তি ঘুমিয়ে থাকে, যা আমরা সাধারণত ছুঁয়েও দেখি না। তো ক্যান্ট হার্ট মি বইটা শুধু তার জীবনের গল্প নয়, এটা আসলে একটা গাইড বুক, যেখানে এই মানসিক শক্তি অর্জনের জন্য কিছু দারুণ কৌশল বা টুলস দেওয়া আছে। এর মধ্যে প্রথমটা হলো অ্যাকাউন্টেবিলিটি মিরর বা দায়বদ্ধতার আয়না। এটা একটা দারুণ কৌশল। নিজের সব লক্ষ্য আর স্বপ্নগুলোকে ছোট ছোট কাগজে লিখে একটা আয়নার সামনে লাগিয়ে রাখা, যে আয়নাটা প্রতিদিন চোখে পড়ে। বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট ধাপে ভাগ করে নেওয়া, আর একটা ধাপ শেষ হলে সেই নোটটা সরিয়ে পরেরটা লাগানো। এতে লক্ষ্যটা সবসময় চোখের সামনে থাকে। এর ঠিক উল্টো একটা কৌশল হল কুকি জার। এটা হলো অতীতের দিকে তাকানো, মানে যখনই কোনো নতুন চ্যালেঞ্জের সামনে পড়বেন তখন মনের ভেতর থেকে পুরনো কোনো সাফল্যের স্মৃতি বের করে আনা। ওই স্মৃতিটাই নতুন করে সাহস যোগাবে, মনে করিয়ে দেবে যে আগেও কঠিন সময় পার করা হয়েছে। তো আমরা দেখলাম তার দর্শন কি, তার কৌশলগুলো কি। এবার চলুন দেখি এই মানুষটার প্রভাব আসলে কতটা ব্যাপক। দেখুন, তার কথা শুধু সাধারণ মানুষই শোনে না, মার্কিন নৌবাহিনী পর্যন্ত তার দর্শনকে স্বীকৃতি দিয়েছে। সারা বিশ্বে হাজার হাজার মানুষ তার থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদের সীমা ভাঙছে। অনেকেই তো বলেন এটা তাদের পড়ার সেরা বইগুলোর একটা, এবং আত্মোন্নতির পথে এটা একটা দারুণ সূচনা হতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে গগিন্সের কট্টর স্টাইলটা হয়তো সবার জন্য নয়। অনেকে এটাকে বিতর্কিতও মনে করেন, কিন্তু একটা কথা অনেকেই স্বীকার করেন, যারা জীবনে বদল আনতে চান তাদের জন্য এই বইটা একটা ম্যানুয়ালের মতো কাজ করে। শেষ পর্যন্ত গগিন্সের এই বিশ্লেষণটা একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক। গগিন্স বিশ্বাস করেন আমরা আমাদের ক্ষমতার মাত্র 40% ব্যবহার করি। এই কথাটা যদি সত্যি হয়, তাহলে একবার ভেবে দেখা দরকার আমাদের বাকি 60%-এর মধ্যে কি লুকিয়ে আছে।